প্রিয় ভালোবাসার ডায়েরি পরিবার। আমার নাম অর্ণব। আজ আমি আমার জীবনের এমন একটি গল্প আপনাদের সঙ্গে ভাগ করে নিতে চাই, যেটা লিখতে গিয়ে এখনো আমার চোখ ভিজে যায়। তবে আজ সেই চোখের জল কষ্টের নয়, আনন্দের। কারণ যে মানুষটাকে একদিন হারিয়ে ফেলেছি বলে ভেবেছিলাম, আজ সেই মানুষটাই আমার স্ত্রী। ওর নাম প্রিয়া। আজ আমাদের বিয়ের 2 বছর পূর্ণ হয়েছে। রাতে বারান্দায় বসে পুরনো ছবিগুলো দেখছিলাম। হঠাৎ প্রিয়া হেসে বলল, তোমার তো লিখতে খুব ভালো লাগে, আমাদের গল্পটা একদিন ভালোবাসার ডায়েরিতে পাঠিয়ে দাও না। হয়তো কেউ নিজের ভালোবাসাকে সহজে হারাতে দেবে না। ওর কথাতেই আজ লিখতে বসেছি। জানি না আমার গল্পটা আপনাদের কেমন লাগবে, তবে একটা কথা বলতে পারি, এই গল্পের প্রতিটি অনুভূতি কিন্তু সত্যি। ঘটনাটা শুরু হয় আজ থেকে 7 বছর আগে। তখন আমি কলেজের প্রথম বর্ষে পড়তাম। খুব সাধারণ মধ্যবিত্ত পরিবারের ছেলে। বাবা স্কুলের শিক্ষক, মা গৃহিণী। আমার স্বপ্ন ছিল ভালোভাবে পড়াশোনা শেষ করে একটা চাকরি করা। প্রেম ভালোবাসা নিয়ে কখনো বিশেষ ভাবিনি। কলেজের প্রথম দিন আমি একটু আগে পৌঁছে গিয়েছিলাম। ক্লাসে ঢুকে একেবারে শেষ বেঞ্চে বসে পড়লাম। নতুন পরিবেশ, নতুন মানুষ, সব কিছুই অচেনা। ঠিক তখনই একটা মিষ্টি কণ্ঠস্বর শুনতে পেলাম। এক্সকিউজ মি, এখানে কি কেউ বসেছে? মাথা তুলে তাকাতেই কয়েক সেকেন্ডের জন্য আমি যেন স্থির হয়ে গেলাম। একটা মেয়ে দাঁড়িয়ে আছে, হালকা গোলাপি সালোয়ার, কপালে ছোট্ট কালো টিপ, আর মুখে এমন একটা হাসি যেটা দেখলে যে কারো মন ভালো হয়ে যাবে। আমি তাড়াতাড়ি বললাম, না, বসুন। সে বসে হেসে বলল, আমি প্রিয়া। আমি একটু লজ্জা পেয়ে বললাম, আমি অর্ণব। সেদিনের সেই পরিচয়টাই যে আমার জীবনের সবচেয়ে সুন্দর সম্পর্কের শুরু হবে, সেটা তখন আমি জানতাম না। প্রথম কয়েকদিন শুধু পড়াশোনার কথাই হতো, কিন্তু ধীরে ধীরে আমাদের বন্ধুত্ব বাড়তে লাগলো। প্রিয়া খুব হাসি খুশি মেয়ে ছিল। ক্লাসের সবাইকে নিয়ে মজা করত, কিন্তু কাউকে কখনো ছোট করতো না। আর আমি বরাবরই চুপচাপ। একদিন ক্যান্টিনে বসে চা খাচ্ছিলাম। প্রিয়া হঠাৎ বলল, তুমি এত কম কথা কেন বলো? আমি হেসে উত্তর দিলাম, সবাই যদি বলে তাহলে শুনবে কে? আমার কথা শুনে ও এমনভাবে হেসেছিল যে পুরো ক্যান্টিন আমাদের দিকে তাকিয়েছিল। সেদিন প্রথম বুঝলাম ওর হাসিটা আমার খুব ভালো লাগে। এরপর থেকে আমরা একসঙ্গে লাইব্রেরিতে পড়তাম, একসঙ্গে প্রজেক্ট করতাম। কলেজ ছুটির পরে বাস স্ট্যান্ড পর্যন্ত একই সঙ্গে হাঁটতাম। একদিন ও আমাকে বলল, অর্ণব, তোমার একটা ভালো গুণ জানো? আমি বললাম, কি? ও বলল, তুমি কখনো কাউকে দেখানোর জন্য ভালো হও না, তুমি সত্যিই ভালো মানুষ। সেদিন কেন জানি না কথাটা আমার মন ছুঁয়ে গিয়েছিল। সেই রাতেই প্রথমবার আমি বুঝলাম, আমি হয়তো প্রিয়াকে শুধু বন্ধু হিসেবে দেখি না। কিন্তু আমি ভয় পেতাম, যদি ও আমাকে প্রত্যাখ্যান করে, যদি বন্ধুত্বটাই নষ্ট হয়ে যায়। তাই নিজের অনুভূতি নিজের মধ্যেই লুকিয়ে রাখতাম। দিন কেটে যাচ্ছিল। একদিন কলেজ থেকে ফেরার পথে হঠাৎ প্রবল বৃষ্টি শুরু হলো। আমরা রাস্তার পাশে একটা ছোট্ট চায়ের দোকানে আশ্রয় নিলাম। চাওয়ালা কাকু 2 কাপ গরম চা এগিয়ে দিলেন। প্রিয়া বৃষ্টির দিকে তাকিয়ে বলল, জানো, আমার খুব ইচ্ছে একদিন এমন বৃষ্টিতে অনেকক্ষণ ধরে ভিজব। আমি হেসে বললাম, সর্দি হলে কিন্তু আমাকে দোষ দেবে না। ও বলল, তুমি পাশে থাকলে সর্দিও ভালো লাগবে। এই কথাটা শুনে আমি চুপ করে গেলাম। ও কি শুধু মজা করছিল, নাকি ওর মনেও আমার জন্য অন্যরকম কোনো অনুভূতির জন্ম নিচ্ছিল? সেদিন বাড়ি ফিরে আমি সারা রাত ঘুমোতে পারিনি। বারবার শুধু প্রিয়ার কথাগুলো মনে পড়ছিল। পরের দিন কলেজে যাওয়ার সময় আমি একটা ছোট্ট সিদ্ধান্ত নিয়েছিলাম, আমি আর নিজের মনের কথা লুকিয়ে রাখবো না। আমি ঠিক করলাম, আগামীকাল প্রিয়াকে সব বলে দেব। বারবার আয়নার সামনে দাঁড়িয়ে ভাবছিলাম, কিভাবে বলবো, প্রিয়া, আমি তোমাকে ভালোবাসি। আবার মনে হচ্ছিল, যদি ও না বলে, যদি বন্ধুত্বটাই শেষ হয়ে যায়। পরের দিন সকাল থেকেই বুকের ভেতরটা কেমন যেন করছিল। কলেজে পৌঁছে দেখি প্রিয়া এখনো আসেনি। আমি গেটের সামনে দাঁড়িয়ে
অপেক্ষা করছিলাম। 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট। তারপর দূর থেকে দেখলাম ও দৌড়ে আসছে। আমাকে দেখে হাঁপাতে হাঁপাতে বলল, সরি, আজ একটু দেরি হয়ে গেল। আমি শুধু হেসে বললাম, কোনো সমস্যা নেই। সেদিন ক্লাসে কি পড়ানো হয়েছিল আজও আমার মনে নেই, কারণ আমার পুরো মনটা ছিল একটা কথার মধ্যে, আজই বলবো। ক্লাস শেষে আমি প্রিয়াকে বললাম, তোমার যদি একটু সময় থাকে তাহলে কলেজের পেছনে লেকটার কাছে যাবে? ও অবাক হয়ে বলল, এত সিরিয়াস মুখ কেন, কি হয়েছে? আমি শুধু বললাম, গেলেই বুঝতে পারবে। বিকেল 5টার দিকে আমরা লেকের ধারে পৌঁছালাম। হালকা বাতাস বইছে, চারদিকে খুব বেশি মানুষও ছিল না। আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছিল। প্রিয়া হেসে বলল, এবার বলো কি হয়েছে? আমি কিছুক্ষণ চুপ করে থাকলাম, তারপর সাহস করে বললাম, প্রিয়া, আমি জানি না এই কথাটা বলা ঠিক হচ্ছে কিনা, কিন্তু আর নিজের মধ্যে রাখতে পারছি না। ও আমার চোখের দিকে তাকিয়েছিল। আমি ধীরে ধীরে বললাম, আমি তোমাকে শুধু বন্ধু হিসেবে দেখি না, আমি তোমাকে খুব ভালোবাসি। কথাটা বলেই মাথা নিচু করে ফেললাম। মনে হচ্ছিল পৃথিবীটা যেন থেমে গেছে। কয়েক সেকেন্ড কোনো শব্দ নেই। আমি ভাবলাম হয়তো সব শেষ। ঠিক তখনই প্রিয়া ধীরে ধীরে বলল, অর্ণব, একটা কথা বলবো? আমি মাথা তুললাম, দেখলাম ওর চোখ দুটো ভিজে গেছে। ও মুচকি হেসে বলল, আমি ভেবেছিলাম তুমি কোনো দিনই বলবে না। আমি অবাক হয়ে বললাম, মানে? ও হেসে বলল, কারণ আমিও তোমাকে ভালোবাসি। সেই মুহূর্তটা ভাষায় বোঝানো অসম্ভব। মনে হচ্ছিল পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ আমি। আমি শুধু বলেছিলাম, সত্যি? ও মাথা নেড়ে বলল, হ্যাঁ, একদম সত্যি। সেদিন সূর্যটা যেন একটু বেশি সুন্দর লাগছিল, আকাশটা একটু বেশি নীল লাগছিল, আর জীবনটা হঠাৎ করেই অনেক সুন্দর হয়ে গিয়েছিল। তারপর থেকে আমাদের দিনগুলো বদলে গেল। প্রতিদিন সকালে প্রথম ফোনটা হতো প্রিয়ার, রাতে ঘুমানোর আগে শেষ কথাটাও ওর সঙ্গেই। পরীক্ষার আগে আমরা একসঙ্গে পড়তাম। প্রিয়া পড়ার ফাঁকে বলতো, একদিন তুমি বড় চাকরি করবে, আর আমি তোমার সাফল্য দেখে সবচেয়ে বেশি খুশি হব। আমি মজা করে বলতাম, আর তুমি? ও হেসে বলতো, আমি সারা জীবন তোমার পাশে থাকবো। সেদিন আমি ওর হাত ধরে বলেছিলাম, প্রমিস? ও নিজের ডান হাতটা আমার হাতে রেখে বলেছিল, প্রমিস। সেই ছোট্ট প্রতিশ্রুতিটাই ছিল আমাদের সম্পর্কের সবচেয়ে বড় শক্তি। কিন্তু ভালো সময় যেন খুব বেশি দিন স্থায়ী হয় না। একদিন সন্ধ্যায় প্রিয়া আমাকে ফোন করলো। ওর গলাটা কাঁপছিল। অর্ণব, কাল তুমি কি আমার বাড়ির সামনে একটু আসতে পারবে? আমি অবাক হয়ে বললাম, কেন, কি হয়েছে? ও কয়েক সেকেন্ড চুপ থেকে বলল, বাবা আমাদের সম্পর্কের কথা জেনে গেছেন। আমার বুকের ভেতরটা হঠাৎ কেঁপে উঠল। আমি বললাম, তারপর? ও কাঁদতে কাঁদতে শুধু একটা কথাই বলল, আমার খুব ভয় করছে। ফোনটা কেটে গেল। সেই রাতটা আমি একটুও ঘুমাতে পারিনি। বারবার মনে হচ্ছিল হয়তো আমাদের জীবনের সবচেয়ে কঠিন সময়টা শুরু হতে চলেছে। সেদিন রাতে প্রিয়ার ফোনটা কেটে যাওয়ার পর আমার এক মুহূর্তও শান্তি ছিল না। বারবার শুধু একটা কথাই মাথায় ঘুরছিল, ওর বাবা সব জেনে গেছেন। পরদিন সকাল থেকে আমার মনটা অস্থির হয়েছিল। ক্লাসেও যেতে পারিনি। দুপুরের দিকে প্রিয়া মেসেজ করলো, বিকেল 5টায় বাড়ির সামনের পার্কে এসো, খুব দরকার। সারাদিন যেন সময়ই কাটছিল না। ঠিক 5টার কয়েক মিনিট আগে আমি পার্কে পৌঁছে গেলাম। দেখলাম প্রিয়া একটা বেঞ্চে বসে আছে, চোখ দুটো লাল, মনে হচ্ছিল অনেকক্ষণ ধরে কেঁদেছে। আমি ধীরে ধীরে ওর পাশে গিয়ে বসলাম। কি হয়েছে প্রিয়া? ও কিছুক্ষণ চুপ করে থাকলো, তারপর আমার দিকে তাকিয়ে বলল, বাবা আমাদের দুজনকে একসঙ্গে দেখেছিলেন। আমি চুপ করে শুনছিলাম। ও আবার বলল, কাল রাতে বাবা আমার ফোন নিয়ে নিয়েছেন, তোমার নম্বরও ডিলিট করে দিয়েছেন। আমার বুকের ভেতরটা কেমন যেন ফাঁকা হয়ে গেল। আমি বললাম, তারপর? প্রিয়া এবার আমার দিকে তাকালো, চোখে শুধু জল। বাবা বলেছেন, এখন থেকে তোমার সঙ্গে যদি আর একবারও দেখা করি
তাহলে উনি আমাকে কলেজে পড়তে দেবেন না। ওর কথা শুনে আমি কিছুক্ষণ চুপ করে রইলাম। আমি জানতাম একজন বাবারও নিজের মেয়েকে নিয়ে স্বপ্ন থাকে। আবার এটাও জানতাম আমি প্রিয়াকে হারাতে চাই না। আমি ওর হাতটা আলতো করে ধরলাম। প্রিয়া, আমাকে একটা কথা বলো। হুম, তুমি কি আমাকে বিশ্বাস করো? এক সেকেন্ডও না ভেবে ও বলল, পৃথিবীর সবচেয়ে বেশি। আমি হেসে বললাম, তাহলে একটা কথা দাও। কি কথা? আমরা কেউ কোনো ভুল সিদ্ধান্ত নেব না, বাড়ি থেকে পালাবো না, পরিবারের অসম্মান করব না। আমি আগে নিজের পায়ে দাঁড়াবো, তারপর তোমার বাবার কাছে গিয়ে তোমার হাত চাইবো। প্রিয়া অবাক হয়ে আমার দিকে তাকিয়ে রইল। ও হয়তো ভেবেছিল আমি বলবো চলো পালিয়ে যাই, কিন্তু আমি সেটা কোনো দিনই চাইনি। আমি বললাম, ভালোবাসা যদি সত্যি হয় তাহলে একটু অপেক্ষা করতেই পারে। প্রিয়া কাঁদতে কাঁদতেই মাথা নাড়ল। আমি অপেক্ষা করব, যতদিন লাগে আমি অপেক্ষা করব। সেদিন আমরা দুজনেই একটা প্রতিশ্রুতি দিয়েছিলাম, যাই হোক না কেন আমরা একে অপরকে ঠকাবো না। বাড়ি ফেরার আগে প্রিয়া ব্যাগ থেকে একটা ছোট্ট ডায়েরি বের করলো। ডায়েরির প্রথম পাতায় লেখা ছিল, অর্ণব আর প্রিয়া, আমাদের স্বপ্ন। ও ডায়েরিটা আমার হাতে দিয়ে বলল, এটা তোমার কাছে থাক, যেদিন আমাদের বিয়ে হবে সেদিন আমাকে ফেরত দেবে। আমি ডায়েরিটা বুকের কাছে চেপে ধরে বললাম, অবশ্যই। সেদিন বিদায় নেওয়ার সময় কেন জানি মনে হচ্ছিল এটাই হয়তো অনেক দিনের জন্য আমাদের শেষ দেখা। আর আমার সেই আশঙ্কাটাই সত্যি হলো। পরের দিন থেকে প্রিয়া কলেজে আসা বন্ধ করে দিল। আমি প্রতিদিন অপেক্ষা করতাম, প্রতিদিন ভাবতাম হয়তো আজ আসবে। কিন্তু দিন কেটে গেল, 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 1 মাস, প্রিয়া আর কলেজে এলো না। আমি ওর পুরনো নম্বরে ফোন করতাম, প্রতিবারই একই উত্তর, এই নম্বরটি বর্তমানে বন্ধ রয়েছে। আমি তখনও জানতাম না ভাগ্য আমাদের জন্য আরো বড় একটা পরীক্ষা রেখে দিয়েছে, যে পরীক্ষার নাম 7 বছরের অপেক্ষা। প্রিয়া কলেজে আসা বন্ধ করার পর আমার জীবনটা যেন এক মুহূর্তে বদলে গেল। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই ফোনটা হাতে নিতাম, যদি ওর কোনো মেসেজ আসে। কিন্তু না, স্ক্রিনটা প্রতিদিনই খালি থাকতো। কলেজে গেলেও সব কিছু কেমন ফাঁকা লাগতো। যে বেঞ্চে আমরা একসঙ্গে বসতাম সেখানে এখন আমি একাই বসি। ক্যান্টিনে চা খেতে গেলেও মনে হতো কে একজন হেসে বলবে, আজও তুমি এত কম কথা বলছো কেন? কিন্তু সেই কণ্ঠস্বর আর শুনতে পেতাম না। একদিন সাহস করে প্রিয়ার বাড়ির সামনে গিয়েছিলাম। দূর থেকে দেখলাম গেটে তালা। পাশের এক কাকুকে জিজ্ঞেস করতেই তিনি বললেন, ওরা তো মাসখানেক আগে এই শহর ছেড়ে চলে গেছে। আমার যেন মাথার উপর আকাশ ভেঙে পড়ল। কোথায় গেছে কেউ জানতো না। সেদিন বাড়ি ফিরে আমি অনেক কেঁদেছিলাম, কিন্তু একটা সময় বুঝলাম শুধু কাঁদলে জীবন থেমে থাকে না। প্রিয়াকে আমি একটা কথা দিয়েছিলাম, আমি নিজের পায়ে দাঁড়াবো। আমি ঠিক করলাম সেই কথাটা রাখবো। তারপর শুরু হলো জীবনের সবচেয়ে কঠিন লড়াই। দিনে কলেজ, রাতে টিউশন, ছুটির দিনে পার্ট টাইম কাজ। বন্ধুরা ঘুরতে যেত, সিনেমা দেখতো, আর আমি শুধু একটা স্বপ্ন নিয়েই বেঁচেছিলাম। একদিন যদি আবার প্রিয়ার সঙ্গে দেখা হয় তাহলে যেন মাথা উঁচু করে বলতে পারি আমি কথা রেখেছি। 4 বছর কেটে গেল। অনেক ইন্টারভিউ দিলাম, অনেকবার ব্যর্থ হলাম, অনেকবার মনে হয়েছে আর পারবো না। কিন্তু যখনই হাল ছেড়ে দিতে ইচ্ছে করতো আমি সেই ছোট্ট ডায়েরিটা খুলতাম। প্রথম পাতায় এখনো লেখা ছিল, অর্ণব আর প্রিয়া, আমাদের স্বপ্ন। সেই লেখাটাই আমাকে আবার উঠে দাঁড়াতে শিখিয়েছে। অবশেষে একদিন আমার চাকরি হলো। যেদিন অ্যাপয়েন্টমেন্ট লেটার হাতে পেলাম সেদিন প্রথমে বাবা মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করলাম। তারপর বাড়ির ছাদে গিয়ে আকাশের দিকে তাকিয়ে শুধু একটা কথাই বলেছিলাম, প্রিয়া, আমি কথা রেখেছি, তুমি কোথায়? কিন্তু উত্তর আসেনি। সময় আবার এগিয়ে চলল। 3 বছর পরে, অর্থাৎ প্রিয়ার সঙ্গে শেষ দেখা হওয়ার ঠিক 7 বছর পর, সেদিন ছিল রবিবার। এক বন্ধুর বিয়েতে যাওয়ার জন্য আমি গাড়ি নিয়ে বেরিয়েছিলাম। রাস্তা দিয়ে যেতে যেতে হঠাৎ
একটা ছোট্ট মেয়ে দৌড়ে রাস্তা পার হতে গেল। আমি তাড়াতাড়ি ব্রেক কষলাম। গাড়ি থামতেই একটা মেয়ে দৌড়ে এসে বাচ্চাটাকে জড়িয়ে ধরল। আমি গাড়ি থেকে নেমে বললাম, আপনি ঠিক আছেন তো? মেয়েটা ধীরে ধীরে মুখ তুলে তাকালো, আর আমি যেন নিঃশ্বাস নিতে ভুলে গেলাম। ও প্রিয়া, 7 বছর পর ঠিক আমার সামনে দাঁড়িয়ে। ও আমাকে দেখেই স্থির হয়ে গেল। দুজনের চোখে একসঙ্গে জল চলে এলো, কিন্তু কেউ একটা কথাও বলতে পারছিলাম না। 7 বছরের অপেক্ষা, 7 বছরের না বলা কথা, সবকিছু যেন সেই এক মুহূর্তে ফিরে এলো। ঠিক তখনই সেই ছোট্ট মেয়েটা প্রিয়ার হাত ধরে বলল, মাসি চলো না। আমি অবাক হয়ে শুধু একটা প্রশ্ন করলাম, প্রিয়া তুমি কি? ও কোনো উত্তর দিল না, শুধু চোখের জল মুছে ধীরে ধীরে চলে যেতে লাগলো। আর আমি দাঁড়িয়ে রইলাম হাজারটা প্রশ্ন নিয়ে। 7 বছর পর প্রিয়াকে সামনে দেখে আমি যেন নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলাম। ও চলে যাচ্ছিল, আমি আর নিজেকে আটকাতে পারলাম না। আমি ডাকলাম, প্রিয়া একবার দাঁড়াও প্লিজ। ও থেমে গেল, কয়েক সেকেন্ড চুপ করে দাঁড়িয়ে রইল, তারপর ধীরে ধীরে আমার দিকে ফিরে তাকালো। 7 বছরে অনেক কিছু বদলে গেছে, কিন্তু ওর চোখ দুটো সে আগের মতোই ছিল। আমি ধীরে ধীরে ওর সামনে গিয়ে দাঁড়ালাম, কাঁপা গলায় বললাম, একটা প্রশ্নের উত্তর দেবে? ও মাথা নাড়ল। আমি জিজ্ঞেস করলাম, তুমি কি বিয়ে করে ফেলেছ? প্রিয়া কয়েক সেকেন্ড চুপ করে রইল, তারপর হালকা হেসে বলল, না অর্ণব। আমার বুকের ভেতর জমে থাকা একটা বড় পাথর যেন নেমে গেল। আমি আবার জিজ্ঞেস করলাম, তাহলে ওই ছোট্ট মেয়েটা? প্রিয়া মুচকি হেসে বলল, ও আমার দিদির মেয়ে, আমাকে মাসি বলে ডাকে। আমি চোখ বন্ধ করে একটা গভীর নিঃশ্বাস নিলাম। সত্যি বলতে সেই মুহূর্তে মনে হচ্ছিল আমি যেন আবার নতুন করে বাঁচতে শুরু করেছি। আমি বললাম, তাহলে তুমি আমার সঙ্গে যোগাযোগ করনি কেন? প্রশ্নটা শুনে প্রিয়ার মুখের হাসিটা মিলিয়ে গেল। ও কাছের একটা বেঞ্চে গিয়ে বসলো, আমিও পাশে বসলাম। কিছুক্ষণ চুপ থেকে ও বলল, সেদিনের পর বাবা আমাকে নিয়ে কলকাতায় চলে যান। আমার ফোন নিয়ে নেওয়া হয়েছিল, তোমার নম্বর আমার মুখস্থ ছিল না, সোশ্যাল মিডিয়াও ব্যবহার করতে দিতেন না। আমি চুপ করে শুনছিলাম। প্রিয়া আবার বলল, অনেকবার তোমাকে চিঠি লিখেছিলাম, কিন্তু কোনো চিঠি পাঠাতে পারিনি। বাবা বলতেন, যদি সত্যিই ভালোবাসো তাহলে আগেও নিজের জীবন গড়ুক। আমি অবাক হয়ে বললাম, মানে? প্রিয়া ব্যাগ থেকে একটা পুরনো খাম বের করলো, খামের ভেতর কয়েকটা ভাঁজ করা চিঠি। ও বলল, এই 7 বছরে তোমার জন্য লেখা সব চিঠি। আমার হাত কাঁপছিল। আমি একটা চিঠি খুললাম। প্রথম লাইনটা পড়েই আমার চোখে জল চলে এলো। অর্ণব, জানি না তুমি কেমন আছো, কিন্তু আমি এখনো তোমার অপেক্ষায় আছি। তুমি যদি কোনোদিন ফিরে আসো, আমি তখনও এখানেই থাকবো। আমি আর পড়তে পারছিলাম না, চোখ ঝাপসা হয়ে গিয়েছিল। আমি প্রিয়ার দিকে তাকিয়ে বললাম, তাহলে তুমি এত বছর? ও মুচকি হেসে বলল, হ্যাঁ, আমি তোমার দেওয়া প্রতিশ্রুতি ভাঙিনি। আমার গলাটা ভারী হয়ে গেল। আমি ধীরে ধীরে বললাম, আমিও না। কিছুক্ষণ আমরা দুজনেই চুপ করেছিলাম। তারপর আমি বললাম, প্রিয়া, এবার আর তোমাকে হারাতে চাই না। ও আমার দিকে তাকিয়ে বলল, আমিও না। আমি সাহস করে বললাম, আগামী রবিবার আমি আমার বাবা মাকে নিয়ে তোমাদের বাড়িতে আসব। প্রিয়া অবাক হয়ে বলল, সত্যি? আমি হাসলাম। 7 বছর আগে তোমাকে একটা কথা দিয়েছিলাম, নিজের পায়ে দাঁড়িয়ে তোমার বাবার কাছে তোমার হাত চাইব। আজ আমার সেই কথা রাখার সময় এসেছে। প্রিয়ার চোখ ভিজে উঠল। ও শুধু বলল, আমি অপেক্ষা করব। সেদিন বাড়ি ফেরার সময় মনে হচ্ছিল হয়তো আমাদের কষ্টের দিন শেষ হতে চলেছে, কিন্তু আমি তখনও জানতাম না সবচেয়ে কঠিন পরীক্ষাটা এখনো বাকি ছিল। কারণ প্রিয়ার বাবা কি আমাকে মেনে নেবেন, নাকি আবারও আমাদের আলাদা হতে হবে? সেদিন রাতে আমার একটুও ঘুম হয়নি। 7 বছর ধরে যে মুহূর্তটার জন্য অপেক্ষা করেছিলাম সেটা আর মাত্র একদিন দূরে। রবিবার সকালবেলা আমি, বাবা আর মা তিনজন মিলে প্রিয়াদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। গাড়িতে বসে বাবা শুধু একটা কথাই বললেন, অর্ণব, সম্পর্ক শুধু ভালোবাসায় টিকে না, সম্মান আর দায়িত্বও লাগে। আজ মাথা ঠান্ডা রেখে কথা বলবি।
আমি শুধু বললাম, হ্যাঁ বাবা। প্রিয়াদের বাড়ির সামনে পৌঁছেই বুকের ভেতরটা আবার কাঁপতে শুরু করলো। কলিং বেল বাজাতেই দরজা খুলল প্রিয়া। আজ ওকে একেবারে অন্যরকম লাগছিল। হালকা নীল শাড়ি, কপালে ছোট্ট টিপ, আর সেই আগের মতোই শান্ত হাসি। ও চোখে চোখ রেখে খুব আস্তে বলল, এসেছো? আমি শুধু মাথা নাড়লাম। ড্রয়িং রুমে বসতেই প্রিয়ার বাবা এলেন। আমি উঠে দাঁড়িয়ে প্রণাম করলাম। উনিও আশীর্বাদ দিলেন, কিন্তু মুখটা খুব গম্ভীর ছিল। কিছুক্ষণ কেউ কোনো কথা বলল না। তারপর উনি আমার দিকে তাকিয়ে বললেন, তুমি কি জানো আমি একসময় তোমাদের সম্পর্কের বিরুদ্ধে ছিলাম? আমি শান্তভাবে বললাম, হ্যাঁ জানি কাকু। উনি বললেন, রাগ থেকে নয়, ভয় থেকে। আমি অবাক হয়ে শুনছিলাম। উনি ধীরে ধীরে বললেন, তখন তোমরা দুজনেই পড়াশোনা করছিলে। আমি চাইনি আবেগের জন্য তোমাদের ভবিষ্যৎ নষ্ট হোক। আমি চাইছিলাম যদি তোমাদের ভালোবাসা সত্যি হয় তাহলে সময়ের পরীক্ষায় ঠিক টিকে থাকবে। ঘরটা নিস্তব্ধ হয়ে গেল। উনি আবার বললেন, এই 7 বছরে আমি প্রিয়াকে অনেকবার বলেছি, যদি অর্ণব তোমাকে সত্যিই ভালোবাসে তাহলে একদিন সে ঠিক ফিরে আসবে। আমার চোখ ভিজে উঠল। আমি ধীরে ধীরে বললাম, আমি দেরি করেছি কিন্তু কথা ভাঙিনি। আমি আমার চাকরির কাগজগুলো টেবিলের উপর রাখলাম। বললাম, আজ আমি শুধু আপনার মেয়েকে ভালোবাসি বলতেই আসিনি, আমি ওর দায়িত্ব নেওয়ার জন্য এসেছি। প্রিয়ার বাবা অনেকক্ষণ চুপ করে আমার দিকে তাকিয়ে রইলেন। তারপর এমন একটা কাজ করলেন যা আমি কোনোদিন ভুলব না। উনি উঠে এসে আমার কাঁধে হাত রাখলেন। হালকা হেসে বললেন, আজ বুঝলাম আমার মেয়ে মানুষ চিনতে ভুল করেনি। আমি আর নিজেকে সামলাতে পারলাম না। চোখ থেকে জল গড়িয়ে পড়ল। ঠিক তখনই প্রিয়া রান্নাঘর থেকে চা নিয়ে এসে দাঁড়িয়েছিল। ওর চোখেও জল। প্রিয়ার বাবা ওর দিকে তাকিয়ে বললেন, মা, এত বছর তো অপেক্ষা করলি, এবার আর অপেক্ষা নয়। তারপর আমার বাবার দিকে তাকিয়ে বললেন, যদি আপনাদের আপত্তি না থাকে তাহলে আমরা বিয়ের দিন ঠিক করি। আমার মা হাসতে হাসতে বললেন, এর চেয়ে বড় আনন্দ আর কি হতে পারে। আমি প্রিয়ার দিকে তাকালাম। ও মুচকি হেসে খুব আস্তে বলল, দেখলে, অপেক্ষা বৃথা যায়নি। সেদিন বাড়ি ফেরার সময় মনে হচ্ছিল 7 বছরের কষ্ট যেন একদিনেই হালকা হয়ে গেছে। বিয়ের দিনও ঠিক হয়ে গেল। আর মাত্র 1 মাস, তারপর প্রিয়া চিরদিনের জন্য আমার হবে। কিন্তু গল্পটা এখানেই শেষ নয়, কারণ বিয়ের দিন এমন একটা ঘটনা ঘটেছিল যেটা আজও মনে পড়লে আমার চোখ ভিজে যায়। অবশেষে সেই দিনটা চলে এলো, যে দিনের জন্য আমরা দুজন 7 বছর ধরে অপেক্ষা করেছিলাম। বিয়ের সকাল থেকেই আমার বুকের ভেতরটা কেমন যেন করছিল। বন্ধুরা সবাই আমাকে নিয়ে মজা করছিল। কেউ বলছিল, আজ কিন্তু পালিয়ে যেতে পারবি না। কেউ আবার বলছিল, এত হাসছিস কেন? আমি শুধু হেসে যাচ্ছিলাম, কারণ আমার মনে শুধু একটাই কথা ঘুরছিল, আজ প্রিয়া সত্যি আমার জীবনের অংশ হয়ে যাবে। সন্ধ্যায় আমরা বরযাত্রী নিয়ে প্রিয়াদের বাড়িতে পৌঁছলাম। চারিদিকে আলো, ফুলের সাজ আর আত্মীয় স্বজনের ভিড়। কিন্তু এত মানুষের মাঝেও আমি শুধু একজনকেই খুঁজছিলাম, প্রিয়াকে। কিছুক্ষণ পর ওকে নিয়ে আসা হলো। লাল বেনারসি, কপালে সিঁদুরের সাজ, মুখে লাজুক হাসি। আমি ওর দিকে তাকিয়েছিলাম। প্রিয়াও একবার আমার দিকে তাকিয়ে মুচকি হাসলো। সেই হাসিটা ঠিক 7 বছর আগের মতোই ছিল। মালা বদল হলো, সবাই হাততালি দিল। আমাদের চারপাশে আনন্দ, উচ্ছ্বাস, হাসি। কিন্তু আমার চোখে তখন শুধু একটাই ছবি ভাসছিল, সেই কলেজের শেষ বেঞ্চ, সেই প্রথম পরিচয়, সেই বৃষ্টি ভেজা বিকেল, সেই বিদায়, আর আজকের এই মিলন। বিয়ের সব আচার শেষ হওয়ার পর আমি আমার ব্যাগ থেকে একটা পুরনো ডায়েরি বের করলাম। প্রিয়া অবাক হয়ে বলল, এটা? আমি হেসে বললাম, চিনতে পেরেছো? ওর চোখ ভিজে গেল। এটাই সেই ডায়েরি যেটা 7 বছর আগেও আমার হাতে দিয়ে বলেছিল, যেদিন আমাদের বিয়ে হবে সেদিন আমাকে ফেরত দিও। আমি ডায়েরিটা ওর হাতে দিয়ে বললাম, আমি কথা রেখেছি। প্রিয়া ডায়েরিটা বুকের সঙ্গে জড়িয়ে ধরল। তারপর খুব আস্তে বলল, আমিও। ঠিক তখনই প্রিয়ার বাবা আমাদের সামনে এসে দাঁড়ালেন। তিনি কিছুক্ষণ আমাদের দুজনের দিকে তাকিয়ে রইলেন। তারপর বললেন, জানো অর্ণব, একসময় আমি ভেবেছিলাম তোমরা হয়তো আবেগের বশে একে অপরকে ভালোবাসো, কিন্তু আজ বুঝলাম যে ভালোবাসা 7 বছর অপেক্ষা করতে পারে, সে ভালোবাসা সারা জীবনও একসঙ্গে থাকতে পারে।
আমি এগিয়ে গিয়ে তার পায়ে হাত দিয়ে প্রণাম করলাম। তিনি আমাকে উঠে দাঁড় করিয়ে বুকে জড়িয়ে ধরলেন। সেদিন আমার মনে হচ্ছিল আমি শুধু প্রিয়াকে পাইনি, আমি আরেকজন বাবাকেও পেয়ে গেছি। আজ আমাদের বিয়ের 2 বছর হয়ে গেছে। এখনো মাঝে মাঝে ছাদে বসে আমরা সেই পুরোনো দিনের গল্প করি। প্রিয়া মাঝে মাঝে হেসে বলে, তুমি যদি সেদিন হাল ছেড়ে দিতে। আমি ওর কথা শেষ করতেই দিই না। আমি বলি, তাহলে আজকের এই সংসারটা হতো না। আমাদের ছোট্ট বুক সেলফের এক কোণে এখনো সেই পুরনো ডায়েরিটা রাখা আছে। মাঝে মাঝে আমরা সেটার পাতা উল্টে দেখি, সেখানে এখনো লেখা আছে অর্ণব আর প্রিয়া, আমাদের স্বপ্ন। আর সেই স্বপ্নটাই আমাদের বাস্তব। শেষ করার আগে ভালোবাসার ডায়েরি পরিবারের সবার কাছে একটা কথাই বলতে চাই, সত্যিকারের ভালোবাসা শুধু আমি তোমাকে ভালোবাসি বলার মধ্যে নয়। সত্যিকারের ভালোবাসা হলো অপেক্ষা করার ধৈর্য, বিশ্বাস ধরে রাখার সাহস, আর কথা রাখার সততা। আজ আমি আর প্রিয়া খুব সুখে আছি। আর যদি আমাদের গল্প পড়ে একজন মানুষও নিজের ভালোবাসার মানুষটাকে সম্মান করতে শেখে, তাহলেই মনে করব আমার এই গল্প লেখা সার্থক। ভালোবাসা রইল, অর্ণব।